আমাদের এই জায়গায় আরো বেশি ইনডেপথ ট্রেনিং দরকার হবে। এখানে সুপারফিশিয়াল ট্রেনিং এর স্কোপ নাই। আর লাস্টলি দুইটা পয়েন্ট আমি একটু বলবো, সেটা হচ্ছে যে এখানে প্রফেশনাল সোসাইটির কথা বলা হয়েছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সার্টিফিকেশন কোর্সের কথা বলা হয়েছে। আমরা এখানে দেখুন সিসকোর কথা আসছে, হুয়াইয়ের কথা আসছে। তো অনেক জায়গায় আমাদের অলরেডি সিসকো নেটওয়ার্কিং একাডেমি ডেভেলপ হয়েছে এবং এখানে প্রফেশনাল মানে সিসকো সার্টিফিকেট ট্রেনার রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে ইউজ করে। এবং এই যে আমার একজন সরকারি চাকরিতে ঢুকে সে পরবর্তী সিসিএনএ কোর্স করলো, সমস্যা নাই, সিসিএনএ কোর্স করলো, সিসিআই কোর্স করলো। তো এইভাবে প্ল্যানিং করলে আমার মনে হয় ভালো। এবং লাস্টে আমাদের সভাপতি মহোদয় আপনি যে প্রস্তাবটা দিলেন, এটা আমার খুবই ভালো লেগেছে যে আমরা পরীক্ষা এই ইন্টারন্যাশনাল প্রফেশনাল পরীক্ষাগুলো সেন্টার হতে পারি কিনা, আর এখান থেকে আমাদের একটা অ্যাওয়ারনেস সবাই বলতে জানে আমার স্কিল ডেভেলপ না হলে সামনে আমার এসসিআর বা এসিআর ভালো হবে না, নট গেট মনে। তো দ্যাটস ইট। আমি অনেক কিছু কভার করেছি। একটা মিনিট বলি, আসলে আপনারা দেখেছেন যে আমরা প্র্যাকটিসকে এবং আমাদের আরেকজন ইন্ডাস্ট্রির প্রতিনিধি আছেন, এটা রাখার মানে কারণটা যেটা, সেটা আমরা চিন্তা করি এটা যে আপনার যদি ডিমান্ড না থাকে, আমাদের স্পেশালি আমি যদি বলি যে আমাদের অনেকগুলো ইন্ডাস্ট্রি আমার কাছ থেকে অনেকগুলো আছে, আমরা যদি দেখি যে সেখানে টপ ম্যানেজমেন্টে কারা আছে, মোস্টলি ফরেনার্স আর ওয়ার্কিং ইন দি টপ পজিশন অফ দি ইন্ডাস্ট্রি। তো এর মানে দুইটা হয়, একটা হলো আমি এর আগেও হয়তো রিপিট হচ্ছে কিনা, মিডল ইস্টে ইভেন ডিফেন্সেও ফরেন ন্যাশনাল আছে। আপনি যদি মিডল ইস্টে যান দেখবেন যে পাকিস্তানি সোলজার আছে, ইভেন আমেরিকান ব্রিগেডিয়ার আছে, যে ব্রিটিশ মেজর জেনারেল আছে। তো তারা করে না, তাদের স্কিল নাই এবং তাদের ম্যান পাওয়ার শর্টেজ আছে। আমাদের তো ম্যান পাওয়ার শর্টেজ নেই, তাহলে আমার এখানে কেন মানে টপ ম্যানেজমেন্ট আমরা যাই না? তার মানে দুইটা হতে পারে। একটা হতে পারে আমাদের যে ইউনিভার্সিটি বা ট্রেনিং ইনস্টিটিউট আমরা ওইভাবে ট্রেন করতে পারি, মানে যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যেটা, সেখানে আমাদের গ্যাপ, কারিকুলামের গ্যাপ বা ট্রেনিং এর গ্যাপ বা আমাদের চিন্তার গ্যাপ এরকম হতে পারে। আরেকটা হতে পারে আমরা যতই ট্রেনিং দিই, আমার দেশের মানুষের মাথায় এরকম ব্রেন নাই যে তার স্কিল ডেভেলপ হবে, এরকম না, দুইটার একটা হবে। তো সেটা চিন্তা করেই যে আমরা ইন্ডাস্ট্রিকে এখানে ইনভাইট করেছি যে ওনাদের ইন্ডাস্ট্রিতে ডিমান্ড কি আছে। এখন আমি পড়াইলাম যে আপনার যেহেতু মোস্টলি আপনার ইঞ্জিনিয়ার, যেমন আমি যদি পলিটেকনিক্যাল সিআর ক্যালকুলেটর টিউব দিয়ে পড়ালাম, টিভি এভাবে কাজ করে আপনার, তো ক্যালকুলেটর টিউব তো ডিগ্রি দিয়ে গেছে। আমি আপনারা জানেন যে ডায়োড এখন আপনার যে বাল্ব ডায়োড, আবার আপনার সেমিকন্ডাক্টর ডায়োড আছে। এখন আমি যদি ওই বড় বাল্বের ডায়োড দিয়ে পড়াইতে থাকি, সে যখন চাকরিতে যাবে তখন বলবে তোমার কিন্তু আমার কাজ নাই, তুমি সেমিকন্ডাক্টর ডায়োড জীবনে দেয় করে নেই, কিন্তু আমার এখানে কাজ করবে। এই জন্যই আমাদের এরকম ম্যানেজমেন্ট হয়তো হতে পারে যে আপনার আমরা বিবিএ বা এমবিএ গ্রাজুয়েট বের করতেছি, কিন্তু তারা যে ইন্ডাস্ট্রির যে ডিমান্ড সেই অনুযায়ী হচ্ছে না। যার ধরুন ইন্ডাস্ট্রির যারা ওনারা বাধ্যদের করে তাদেরকে ইনভাইট করে, হয়তো ইচ্ছা করে করে যে তা আমার মনে হয় না। একটা উদাহরণ দিই, আমি একবার ওমানে একজন বাংলাদেশি রেস্টুরেন্ট, ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার অ্যাকাউন্টেন্ট নিয়ে আসেন, আপনি তো বাংলাদেশের অ্যাকাউন্টেন্ট নিতে পারেন, বাংলাদেশে এতগুলো হয় পাশ করে দিয়ে হচ্ছে চাকরি নেয়। তো সে বললো দুই রকম, দুইটা বললো যে ভাই আমি একবার একজন বাংলাদেশি অ্যাকাউন্টিং এ পাশ করা বাংলাদেশ থেকে নিয়ে আসছে, আনার পরে বললো যে প্রথম সে ইংরেজি বলতে পারে না, দ্বিতীয় অ্যাকাউন্টিংও বুঝে না, বলে যে সে কমিউনিকেট করতে পারে না, ইংরেজি যেহেতু জানে না কমিউনিকেট করতে পারে, তো আপনি বিদেশে তো কমিউনিকেশন দরকার। তো এই কারণে এখন কি আমার রেস্টুরেন্ট আমি চালাবো, ব্যবসা চালাবো নাকি দেশ প্রেমের জন্য আমি বাংলাদেশে নিব, কোনটা বলে না। তো এইটা হলো আমাদের প্রবলেম, যে আমাদের কমিউনিকেশন স্কিলও ওই রকম না। যেমন মিডল ইস্টে যদি আপনি মার্কেটিং এর জব করেন, আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে। কারণ হলো কি, ওইখানে আমাদের দেশের মতো যে ড্রাইভার গাড়ি চালাবে আমি বসে থাকবো এরকম না। আপনি যে ফ্যাক্টরিতে বা ইন্ডাস্ট্রিতে জব করবেন, আপনাকে বলবো ওকে ইউ আর ম্যানেজার অর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হোয়াট এভার ইউ আর, সো তোমাকে একটা গাড়ি দিয়ে দিলাম, সার্ভি দিয়ে দিলাম, এখন তোমার যেখানে যাওয়া দরকার তুমি গাড়ি দিয়ে যাও। তারপরে ড্রাইভিং লাইসেন্স নেই, তো আপনি চাকরি পাবেন। ইন্ডিয়াতে ড্রাইভিং লাইসেন্স আছে, সে ইংলিশের স্কিল আছে, তার ম্যানেজমেন্ট বা মার্কেটিং এর নলেজ আছে, তার ড্রাইভিং লাইসেন্স। আপনি বলেন যে তার সাইডে ভালো
মার্কেটিং এ ভালো, আপনার মানে প্রফেশনাল ক্যাপাসিটি ভালো, বাট ইউ ডোন্ট হ্যাভ এ ড্রাইভিং লাইসেন্স, তাকে তো নিবে না, সে কি আপনার জন্য আবার একজন ড্রাইভার দিবে না। তো এই বিষয়গুলো দেখতে হবে যে আমি ধরেন যে একাডেমি থেকে বা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট বানিয়ে দিলাম, কিন্তু আমাদের সিলেবাসে ফার্স্ট ক্লাস পাস করলো, কিন্তু ইন্ডাস্ট্রির যে ডিমান্ড সেটা ফুলফিল করবে না। তো ইন্ডাস্ট্রির মনে আছে উনি দেশপ্রেমে হয়তো কয়েকজন দিয়ে নেবেন, ওনার ইন্ডাস্ট্রি চালিয়ে দিতে হবে। এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে। এই ইনপুটের জন্য আমরা ইন্ডাস্ট্রিকে ইনভলভ করেছি যে আমার একাডেমির সাথে ট্রেনিং সেন্টারের সাথে আমি যে কারিকুলাম ডেভেলপ করবো সেটার সাথে ইন্ডাস্ট্রির যে ডিমান্ড সেটা আমার দেখতে হবে। এবং যেটা আপগ্রেডেশনের কথা বললেন যে আমার এটা এক জায়গায় স্ট্যাটিক বসে থাকলে হবে না, বিশেষ করে সিএসএ ক্ষেত্রে বা আইটি সেক্টর খুব র্যাপিডলি মানে চেঞ্জ হচ্ছে, আপনার সাথে সাথে ইয়ে করতে হবে। এবং আমাদের দেশে হয়তো প্রফেসর আছেন, আপনি মাইন্ড করবেন না, আমি জাস্ট বলি অনেক ক্ষেত্রে সঠিক নাম দিতে পারে। যখন আমরা ছাত্র ছিলাম দেখলাম যে অনেক পুরানো কারিকুলাম, ইভেন স্যাররা যেটা পড়াইতে মানে আপডেট করার যে সিস্টেম, এটা হয়তো আমাদের এখানে আমরা এখন খুব র্যাপিড যে চেঞ্জ করবো। ইভেন প্রশ্ন আসলে 7 বছর লাগে নাকি ইউনিভার্সিটির কারিকুলাম চেঞ্জ করলে ইউজিসি হয়ে, তো 7 বছরের তো অনেক চেঞ্জ হয়ে যায়, বিশেষ করে টেকনোলজির যেগুলা হয়তো আপনি বলতে পারেন বেসিক কেমিস্ট্রি খুব বেশি চেঞ্জ হয় না, ফিজিক্সের চেঞ্জ হয় না, ইকোনমিক্সের কিছু কিছু হয়তো চেঞ্জ হয় সামান্য, কিন্তু আইটি খুব র্যাপিডলি চেঞ্জ। এখন আপনি যদি একাডেমিক কোর্স বা কারিকুলাম চেঞ্জ করতে 7-8 বছর লেগে যায়, ওই 7-8 বছরের আগেরটা দিয়ে শুরু করে 7-8 বছর আবার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমরা আপনাদের সবার কাছ থেকে শুনি। ধন্যবাদ জানাচ্ছি স্যার, আপনাকে পরিচয় দেবো। স্যার আমি খালেদা বেগম বিএসসি থেকে এসেছি। বিএসসি ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে বিএসসি ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, ওটা শাখা বলেছে। তো আমাদের এখানে প্রতি বছর প্রজেক্টের হিসাবে যদি বলি তাহলে প্রায় প্রতি বছর 3000 স্টুডেন্ট আমাদের এখান থেকে ট্রেনিং নিয়ে বের হয়। আর পেইড ট্রেনিং এর ক্ষেত্রে হচ্ছে আমাদের 500 থেকে 700 স্টুডেন্ট বের হয়। আপনি যেটা কমিউনিকেশনের যে বিষয়টা বললেন সেখানে আমরা খুব ফেস করি। আমাদের বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হয়, বেসিক লেভেল, মিড লেভেল, প্রফেশনাল লেভেল। সো প্রত্যেকেরই দেখা যাচ্ছে যে ওই ট্রেনিংয়ের পরে তাদের একটা মানে শেষে কমিউনিকেশন গ্যাপ বা স্কিল গ্যাপের একটা ব্যাপার থেকেই যায়। বিশেষ করে বেসিক লেভেলের ক্ষেত্রে তারা হয়তো আইটির বিষয়ে দক্ষ হয়ে উঠছে কিন্তু কমিউনিকেশনের দিকটা থাকে না। তখন এসিএমপি প্রজেক্টে আমরা এটা একটা অ্যাড করে নিয়েছিলাম যে তাদেরকে আইটি স্কিলের পাশাপাশি ওই কোর্সটা শেষ হওয়ার পরে তাদের 15 দিনের একটা থার্ড পার্টি ছিল, তারা এসে তাদেরকে স্কিলের ইংলিশ স্কিলের উপরে তাদেরকে একটা ট্রেনিং দিয়ে দিত। আর মিড লেভেল বা প্রফেশনাল লেভেল যারা আছে তাদের জন্য ওই ব্যবস্থাটা ছিল না। এখন আমরা জাপানের সাথে একটা প্রোগ্রাম চালাচ্ছি বিটক এসি নামে। সেখানে প্রথমে তারা হচ্ছে যারা পার্টিসিপেন্ট হবে তাদেরকে আগেই জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপর একটা বেসিক ধারণা দিয়ে দেয় এবং বিজনেস ম্যানার্স বা বিজনেস স্কিলের ব্যাপারেও তাদের একটা ধারণা দিয়ে তারপরে তারা কোর্সটা শুরু করে এবং কোর্সের পরেও তাদের জাপানের উপর আবার জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপর বা বিজনেস কালচারের উপর তাদের আরেকটা ধারণা থাকে। তো এতে করে হচ্ছে কি যারা এই কোর্সগুলো করছে তারা ওদের সাথে বিজনেস করতে গিয়ে খুব ভালো করতে পারছে। এই কোর্সের সাথে এটা কোন লেভেলের আমি জানি না, বেসিক নিড বা যাই হোক, এই আইটি আমরা যেহেতু আইটি নিয়ে কাজ করি, সো আইটি স্কিলের পাশাপাশি এই কমিউনিকেশনটা অ্যাড করলে এটা আরো ভালো। কমিউনিকেশন এবং আপনি যেটা লাস্টে বললেন ম্যানার, এখন ধরেন যে আপনি মিডিল ইস্টে জব করতে গেলেন, মিডিল ইস্টে নিয়ে হলো সালাদ দেওয়ার পরে আপনার মোবাইল রাখতে হবে, তারপরে ক্যাপাল এসে বলে জিজ্ঞেস করে গায়ে হাত দেয়, তুমি কেমন আছো, তোমার ওয়াইফ কেমন আছে, বাচ্চারা কেমন আছে। এটা তো অনেক দেশে আবার এটা পছন্দ করে না, আমার বাচ্চা কেমন আছে তোমার জিজ্ঞেস করি। এটা ডিপেন্ড করে কান্ট্রি টু কান্ট্রি যে আপনি কোন দেশের জন্য ম্যান পাওয়ার ডেভেলপ করতেছেন। আবার ধরেন যে আমাদের কালচার যেমন আমার চেয়ারে হয়তো আমার কোনো অফিসার বসে না, আমাদের কালচার যেটা ব্রিটিশ কালচার। আবার মিডিল ইস্টে হলো আমি একদিন গিয়ে দেখি যে ধরেন যে ডিজি বা ডাইরেক্টর ওনার চেয়ারে বসে আছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, বসে সে খুব আরাম করে ইয়ে করতেছে, গল্প করতেছে। এখন আমি কনফিউজড যে সে কি আসলে ডাইরেক্টর নাকি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। ওদের দেশে হয়তো এটাকে মনে করে না কিছু। আবার এই জন্য কালচারাল বা ম্যানার যেটা ওটা ইম্পর্টেন্ট। যদি আমি ফরেন কান্ট্রির জন্য যদি আমি স্কিলটা ডেভেলপ করতে চাই, ঠিক আছে আপনাদের কাছ থেকে ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি ডক্টর জিয়াউল ইসলাম, আমি পিএইচডিতে সিস্টেম অ্যানালিস্ট হিসাবে আইটি লাইনে আছি। স্যার আমি 3টে আঙ্গিকে স্যার একটু আলোচনা করবো, যদিও আলোচনাটা আপনার অনেক কথায় চলে আসছে, আমাদের প্রফেসর সাহেবের কথা চলে আসছে। আমি বেসিক্যালি স্যার আইটিতে কাজ করি প্রায় 24 বছর।
এর সাথে স্যার এটুআইএ স্যার আমি কনসালটেন্ট ছিলাম 2.5 বছর। বেসিক্যালি আমার রোলটা ছিল বাংলাদেশের ট্রেনিং ইনস্টিটিউটগুলিকে কোঅর্ডিনেট করা। তো সেই হিসাবে স্যার প্রায় 60 ট্রেনিং ইনস্টিটিউটের ট্রেনিং কারিকুলাম নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। এর মধ্যে 56টি অর্গানাইজেশনের গেস্ট স্পিকার হওয়ার সুযোগ হয়েছে বিভিন্ন ট্রেনিং। থার্ড হলো স্যার আমি বাংলাদেশ কম্পিউটার সোসাইটির লাস্ট কমিটি সেন্ট্রাল কমিটিতে ছিলাম, আইটি প্রফেশনাল বডি কাজ করেছি। এই তিনটা আঙ্গিকে স্যার আমি একটু সংক্ষেপে বলবো, যদিও কিছু আলোচনা এর মধ্যে চলে আসছে। গতকালকে যখন স্যার আমি নমিনেশনটা পেলাম, আমার খুব ভালো লাগলো যে এই বিল্ডিংয়ে আসতে পারবো স্যার। এই বিল্ডিংটা আমার খুবই প্রিয় একটা বিল্ডিং আইটি প্রফেশনাল হিসাবে। তো এই প্রজেক্টের ফার্স্ট যে অবজেক্টিভ স্যার, ডেভেলপ এ ফিউচার রেডি ওয়ার্কফোর্স। আমার একটা অবজেক্টিভই এনাফ স্যার। আসলে আপনারও কথা বারবার আসছে যে আসলে আমরা রেডি ওয়ার্কফোর্স কিন্তু নেই। এবং আমারও যেটি মনে হয়েছে সৃষ্টি ট্রেনিং ইনস্টিটিউটের কারিকুলাম ফ্যাকাল্টি রিভিউ করতে যে আসলে আমরা কিন্তু রেডি নই ইন সেন্স অফ কারিকুলাম এবং ফ্যাকাল্টির দিক থেকে। তো স্যার আমার কয়েকটা পরামর্শ থাকবে স্যার। ফার্স্ট হলো যে আইটি ট্রেনিং বা বিভিন্ন ট্রেনিংয়ের বিভিন্ন ধরনের ইনস্টিটিউট আছে, গভর্নমেন্টের, প্রাইভেটের এবং বিশেষ করে সরকারি সেক্টরে স্যার অনেকগুলি ইনস্টিটিউট আছে। তো সেই ক্ষেত্রে স্যার ন্যাশনাল আইসিটি একাডেমি কোন কোশ্চেনটা নিয়ে কাজ করবে, আমার মনে হয় এটা স্যার শুরুতেই আলাদা করে ফেলা উচিত। যে আমার অন্যান্য ইনস্টিটিউট আছে, একাডেমি আছে, আমাদের স্যার বলছিলেন যে আরও কয়েকটা একাডেমি আছে। তো সেই ক্ষেত্রে এই ইনস্টিটিউটটি কোন জায়গাটা কাজ করবে, এরিয়াটা স্যার শুরুতে একেবারেই আলাদা করে ফেলা উচিত। নাম্বার 2 হলো স্যার যে এখানকার পার্টিসিপেন্ট কারা, টার্গেটেড পার্টিসিপেন্ট কারা এবং তাদের লেভেলটাকে আমি কোন পার্টিসিপেন্টকে কোন ধরনের ট্রেনিং করতে চাই। স্যার পিএইচডিতে যেমন আমরা একটা কমন মডিউল করি, আমি গত সপ্তাহে সিডি সেশন দিলাম, আইটি সেশন, সেখানে একজন পার্টিসিপেন্ট আছে কম্পিউটার সায়েন্স থেকে পাস করা। তো তাকে আমি যেটা পড়াচ্ছি, আবার একজন হয়তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড না বা আইটি পিছিয়ে আছে, তার জন্য সেম কন্টেন্ট নিয়ে সামনে আছে। তো এইটা স্যার পার্টিসিপেন্ট লেভেলটা দরকার। থার্ড হলো স্যার যে আবার ওই পার্টিসিপেন্টের কোন ধরনের স্কিল দরকার, আজকে কি দরকার, 5 বছর পরে কি দরকার, 7 বছর পরে কি দরকার, এটা একটা প্ল্যান, একটা রোডম্যাপ থাকা দরকার। বিশেষ করে স্যার আপনিও বলেছেন যে আইটিতে যারা কাজ করেন, আমি যেহেতু আইটি প্রফেশনাল নিয়েও কাজ করি, আমার কাছে মনে হয়েছে যে আইটি পার্সোনাল যারা তারা ম্যানেজমেন্টে, কমিউনিকেশনে, ফিনান্স ম্যানেজমেন্টে, প্রজেক্ট ম্যানেজমেন্টে একটু দুর্বল থাকে। তো তারা এটাকে গুরুত্ব দেন, শুধুমাত্র প্রোগ্রামিং করা, নেটওয়ার্ক ম্যানেজ করা অথবা আইটি ম্যানেজ করা, ওই জায়গাটা নিয়েই তারা ব্যস্ত থাকে। বাট আপনি স্যার খুব রাইটলি বলেছিলেন যে একজন প্রফেশনালের তার যেমন একজন মার্কেটিং এর বলেন ড্রাইভিংটা তার স্কিলের মধ্যে দরকার নেই, কিন্তু তার প্রফেশনালি কাজ করার ক্ষেত্রে ড্রাইভিংটা দরকার। তো সেই দিক থেকে স্যার আমার মনে হয় যে কোন ধরনের স্কিল তার দরকার, সেটা ইট মে বি ফ্রম আইটি সাইড অর ম্যানেজমেন্ট সাইড অর কমিউনিকেশন সাইড, ফিনান্স ম্যানেজমেন্ট বা প্রজেক্ট ম্যানেজমেন্ট। আমার এই কাজটুকু একজন আইটি প্রফেশনালের কোন জায়গায় কতটুকু দরকার সেটাকে আইডেন্টিফাই করে তারপরে স্যার আমাকে ট্রেনিংটা শুরু করা। এবং বিশেষ করে টেকনোলজি, স্যার আপনি উদাহরণ দিলেন, আমি খুব রাইটলি বলবো স্যার যে টেকনোলজি আমাদের, আমি স্যার 2009 ইউকেতে টেলিকমে মাস্টার্স করি, তখন তারা 4G শেষ করে 5Gতে কারিকুলামে চলে আসে। কিন্তু আমরা তখন আমাদের কারিকুলামে হয়তো স্যার বলতে পারবেন যে 1G বা 1.5Gতে আমরা করে আছি। তো এই জায়গাটা কিন্তু আসলে কারিকুলাম, ইভেন স্যার আমরা পিএইচডিতেও কিন্তু কারিকুলাম আপডেট করতে হলে আমাদের 3 বছর, 4 বছর, 5 বছর চলে যায়। তো এইখানে কোনো একটা প্ল্যানিং এর মধ্যে কোনো একটা জায়গা রাখতে হবে যে আমি যেন র্যান্ডমলি কারিকুলাম চেঞ্জ করতে পারি। আরেকটা জায়গা হলো স্যার যে আসলে আমি ফিউচার টিম কেমন চাই, আজকে যে অফিসারটা ঢুকছে তাকে আমি কোন ধরনের ট্রেনিং দিচ্ছি, 20 বছর পরে আমি তাকে কোন জায়গায় নিতে চাই, সেই প্ল্যানটা কিন্তু আসলে এর মধ্যে থাকা যেতে পারে। নাম্বার 2 হলো স্যার যে এটা ফ্যাকাল্টি কে হবে, আমাদের স্যার বলছিলেন যে আমরা ফ্যাকাল্টি বলি বা ট্রেনার বলি বা কারা হবেন স্যার। তো স্যার আপনিও বললেন যে টপ ম্যানেজমেন্ট বাইরে থেকে আসে। আসলে এই ফ্যাকাল্টি প্ল্যানিংটা আমার কাছে মনে হয়েছে যে আমরা যে ইনস্টিটিউটে যারা কাজ করি, আমি মনে করি যে এটা খুবই দুর্বল। আমাদের কোন ধরনের ফ্যাকাল্টি দরকার, ইভেন পিএইচডিতে স্যার ইকোনমিক্সের কজন ফ্যাকাল্টি দরকার, এটা কিন্তু আমাদের স্টাডি নেই স্যার। আমার আইটিতে কজন ফ্যাকাল্টি দরকার, আইটি কয়টা কোর্স আছে, কতগুলো পার্টিসিপেন্ট আছে, আমার চাওয়া কি, সেটা কিন্তু আমার নাই স্যার। আমরা ওই প্রস্তুতি যখন দিচ্ছি তখন যার পছন্দ হচ্ছে, যে আসতে চাচ্ছে, এই ধরনের কোনো স্টাডিজ করাই ছিল। আমার একটা খুব জোরালো ইয়ে থাকবে যে প্রজেক্ট ডিজাইন ফেজেই যে
যে কারা ফ্যাকাল্টি হবে বা ট্রেনার হবে, এবং সেটা পার্ট টাইম হতে পারে, ফুল টাইম হতে পারে, গেস্ট স্পিকার হতে পারে, এবং তাদের রেডিনেসের জন্য আমার কাছে মনে হচ্ছে স্যার আমি আইটি ইনচার্জ হিসাবে আমি রেডি নই। কারণ আমার যে গ্যাপগুলি আছে এই গ্যাপগুলি ফিল আপের জন্য আমার অথরিটির কোনো টেনশন নেই। অথরিটি মনে করছেন যে একটা চেয়ার দিয়েছি, একটা রুম দিয়েছি, এতেই আমি তার থেকে ফুল সাপোর্ট পাবো, কিন্তু নো স্যার, এটা ফ্যাকাল্টি ডেভেলপমেন্টের জন্য স্যার আমার কাছে মনে হয়েছে যে তাদেরও ট্রেনিং দরকার, তাদেরও টাইম টু টাইম পরীক্ষা, টাইম টু টাইম ট্রেনিং, টাইম টু টাইম স্কিল ইমপ্রুভমেন্ট, টাইম টু টাইম তাদের ইনসেন্টিভ দেওয়া। আমি যখন দেখি যে আমি কনসালটেন্ট হিসাবে বেতন পাচ্ছি 6 লাখ টাকা, আমি যে শ্রম দিচ্ছি আমি সেম শ্রমে আমি হয়তো আমার অফিসে বেতন পাচ্ছি 80,000 টাকা, এবং তারপর আমি বদলা নিয়ে কাজ করতে হচ্ছে, তখন তো আমি কাজ করতে চাইবো না। আইটি প্রফেশনালদের স্যার যদি প্রজেক্ট ডিজাইন ফেজেই এই ধরনের একটা সুযোগ শুরুতেই রাখা, লং টার্ম সুযোগ। থার্ড হলো স্যার আমাদের যে ল্যাবগুলি হয়, যে সেশন এনভায়রনমেন্টগুলি হয়, এগুলি স্যার আমরা হয়তো প্রজেক্ট চলাকালীন সবাই খুব ভালো করি, এরপরে আস্তে আস্তে থেমে যায়। আমি স্যার একটা উদাহরণ দিব যে 2014-তে পিএটিসিতে আমরা ওয়াইফাই করি, সেন্ট্রাল ওয়াইফাই, এবং সেটা ইন দ্যাট টাইম দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট ওয়াইফাই সিস্টেম অফ আওয়ার কান্ট্রি। মাননীয় প্রধানমন্ত্রী ফিজিক্যালি যে উদ্বোধন করলেন সিঙ্গেল নেটওয়ার্কে। কিন্তু আমি যখন ডিভাইসগুলি লাইফ সাইকেল 5 বছর হয়েছে, আমি যখন চেঞ্জ করতে চাচ্ছি তখন কিন্তু অথরিটি পারমিট করছে না। হ্যাঁ, এটা আছে, চলুক এরপরে জোড়াতালি দিয়ে চলুক, লাইসেন্স কিনতে গেলে আমাদের যুদ্ধ করতে হচ্ছে। তো সেই জায়গাটা কিন্তু স্যার আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ট্রেনিং ইনস্টিটিউট হবে। ট্রেনিং ইনস্টিটিউট হবে মডেল ডিভাইসের ক্ষেত্রে, টেকনোলজির ক্ষেত্রে, ক্লাসরুমের ক্ষেত্রে, এবং সেটা আপডেটেড অপশনটাও স্যার এর মধ্যে থাকতে হবে। ট্র্যাডিশনাল আপডেট করলে হবে না স্যার। ফোর্থ হলো স্যার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যদিও কথা আসছে, আমাদের স্যার তো রাইটলি বলেছেন যে অনেকগুলি ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, সেগুলি ইউজেবল কিনা এটা বিগ কোশ্চেন। আমি আইটি পার্সোনাল হিসেবে বলবো যে আমরা বিল্ডিং বানাতে পছন্দ করি, কম্পিউটার, হার্ডওয়্যার, প্রিন্টার, ল্যাপটপ কিনতে পছন্দ করি, কিন্তু আমরা সেটার সাথে সফটওয়্যার, মেনটেন্যান্স, লাইসেন্স এগুলি আমরা কিনতে চাই না স্যার। তাহলে তোমাকে তো ডিভাইস কিনে দিয়েছি, তোমার লাইসেন্স দরকার কি, চালাও এইভাবে। এই জায়গাটা স্যার আমার কাছে মনে হচ্ছে যে প্রজেক্ট ডিজাইনের ক্ষেত্রে যে আমার কোন ধরনের টেকনোলজি আমি তাকে দিতে চাচ্ছি, এবং সেটার প্যাকিংয়ে আমার ল্যাব রেডি রাখার জন্য আমাকে কি কি করতে হচ্ছে। বাজেটের বিষয়ে আমাদের এডিসি স্যার বলছিলেন যে বাজেট তো আমাকে পরে করতে হবে, কিন্তু আমি এই এরিয়াগুলি ফাইন্ড আউট করলে আপনার স্যার বাজেট করতে সুবিধা হবে। এবং জোনাল স্যার কিছু এরিয়া থাকতে পারে, যে আমি হয়তো বিভাগীয় শহরে বা কোনো একটা জোনালে সার্টেন টেকনোলজিটা আমি হয়তো ওই জোনে করাবো, এটা ভাগ থাকতে পারে জোন। এবং আমি আমাদের প্রফেসর স্যারের সাথে একটু দ্বিমত করবো এক জায়গায়, বিশেষ করে রিসার্চের ক্ষেত্রে আমি এই জায়গাটা একটু দ্বিমত করবো। আমরা ট্রেনিং ইনস্টিটিউটে বলি যে রিসার্চের আউটপুট ট্রেনিং এর ইনপুট হিসেবে ব্যবহার হয়। তো আমার আইটি ট্রেনিং আমি কি করাবো সেটি কিন্তু আসলে বের হয়ে আসবে আমি আইটি ফিল্ডের রিসার্চ ওয়ার্ক থেকে। ইট মে বি ফ্রম প্রাইভেট সেক্টর, অর এনজিও, অর গভর্নমেন্ট সেক্টর, অর ফরেন স্টাডি। সেখান থেকে রিসার্চের আউটপুটটা বের হয়ে আসবে যে আমি আমার একাডেমিতে কোন ধরনের অ্যাক্টিভিটিস নিব নেক্সট 10 ইয়ার্স, 5 ইয়ার্স বা 2 ইয়ার্স। তো এটা আমার মনে হয় যে খুব স্ট্রংলি থাকা দরকার। আমি স্যার আর সময় নিব না, কথা বলাবো না। আমার কাছে খুবই ভালো লাগছে যে আমি যে গ্যাপটা ফিল করছিলাম গত 7 থেকে 8 বছর, যে ধরনের একটা একাডেমি সেন্টারই দরকার। আমরা ট্রেনিং করাচ্ছি, কিন্তু আমাদের এখন আইসিটি একাডেমি নেই। এটোয়াই থাকা অবস্থায়, এবং এটোয়াই থেকে চলে যাওয়ার পরও যারা পিডি হয়েছে বা আইসিটি সচিব স্যার বা ডিজি স্যার পিডিসিতে যতবার গেছেন, আমি ততবারই বলেছি স্যার এই জায়গাটা একটা কিছু করা দরকার, এই আমাদের ট্রেনিং নিয়ে সেন্টারে কিছু করা দরকার। আমি ডিজি স্যারকে খুবই ধন্যবাদ দিব, কৃতজ্ঞতা জানাবো যে স্যার আপনার নেতৃত্বে এরকম একটা বিষয় হচ্ছে। আমি কালকে রেক্টর স্যারের সাথে যখন কথা বললাম, স্যারও বললো যে প্রিয়া তুমি তোমার মতামত দিবা, এবং এটা পিটিসির মতামত হিসাবে তুমি স্যারকে দিবা। আপনার কথা বললেন যে সেখানে বলবো, এবং পিএটিসি থেকে স্যার আপনি যদি ফার্দার কোনো সহযোগিতা চান, স্যার বললেন যে আমরা সেই সহযোগিতা করার জন্য আমরা রেডি আছি। আমরা চাই, এবং আমি ব্যক্তিগতভাবে চাই শিক্ষিত হোক, এই জন্য আমরা প্রয়োজনে আরো শ্রম দিতে রাজি আছি। ধন্যবাদ জানাচ্ছি বিপিএডিসিকে আপনার সুচিন্তিত মতামতের জন্য। আপনার যুক্তিসঙ্গত পরামর্শ অবশ্যই আমাদের ইনকর্পোরেট করা হবে। আমরা আসলে টাইম লিমিট আছে, সবাই বলার আরো সুযোগ পাবেন, কিন্তু আমাদের যে কোশ্চিন এটা আপনারা দেখছেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা একটু বেটিংটা দরকার। কোশ্চেন এটা দেখে নিই, তারপরে আপনারা মাঝে মাঝে কথা বলছেন। তাছাড়া যদি এখন না
না দিতে পারেন আমরা মেল নাম্বার দিয়ে দেবো আমাদের মেলের সরকার কোশ্চেন নিয়ে ইয়ে করে আমরা সবাই কাছ থেকে শুনি ওনারা কষ্ট করে এসেছেন এবং আমাদের এটা আমাদের দরকার। আমি আমাদের আইএফসি কে বলছি আপনার কোচিং এটা আপনারা ফোন দেখে আপনার ব্যাখ্যা সহ বলেন কারণ